আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, খুব একটা আগের কথা নয়, চলতি বছরের জানুয়ারির ৩০ তারিখের কথা, যখন হঠাৎ করেই সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৪২ বিলিয়ন মার্কিন ডলার যে অস্ত্র চুক্তি করেছে, তার মধ্য থেকে ৯ বিলিয়ন মার্কিন ডলারের শুধুমাত্র PAC-3 মিসাইল ক্রয় করে। উদ্দেশ্যটা ছিল পরিষ্কার: ইরানে যখন হামলা করবে যুক্তরাষ্ট্র, ইরান বসে থাকবে না, পাল্টা আক্রমণ করা হবে এই সৌদি আরবের বিভিন্ন সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে। সেই মিসাইল থেকে নিজেদের রক্ষা করা এবং ইসরায়েলকে রক্ষা করার জন্যই এত বিপুল পরিমাণের যে ইন্টারসেপ্ট রয়েছে বা PAC-3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল রয়েছে, সেগুলো তারা ক্রয় করেছিল। যুক্তরাষ্ট্র অন রেকর্ড গ্যারান্টি দিয়েছিল যে কোনো কিছু হবে না, এই মিসাইলগুলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সৌদি আরবকে নিরাপত্তা দিতে পারবে। স্ক্রিনে বর্তমানে আপনারা রিয়াদে অবস্থিত সৌদি আরবের বিখ্যাত কিংডম টাওয়ার দেখছেন। এটি একটি আইকনিক টাওয়ার এবং সৌদি আরবের যে ভবিষ্যৎ উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে, তার যে মেগা সিটি তৈরি করা, তার একটি আইকনিক সিম্বল। এটি নিরাপত্তা তারা দুবাইয়ের মতো দিয়ে রেখেছে এবং দুবাইয়ের মতো বড় সিটি হিসাবে নিজেদের আবির্ভূত করতে চায়। এখন এখানে যদি মিসাইল হিট করে এবং এটা ধ্বংস হয়ে যায়, তাহলে পরিস্থিতিটা কেমন দেখায়? দেখুন, যুক্তরাষ্ট্র সৌদি আরবকে রক্ষা করবে তো দূরের কথা, নিজেকেই কিন্তু তারা রক্ষা করতে পারছে না। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসি রয়েছে, সেই অ্যাম্বাসির ভেতর ইরানের মিসাইল এবং ড্রোনগুলো কতটা নিখুঁতভাবে হামলা করে পুরো অ্যাম্বাসির পরিস্থিতি একেবারে রাতারাতি পাল্টে দিয়েছে। দেখুন, এটা কল্পনার একেবারে উচিত ছিল যে কোনো অ্যাম্বাসির ভেতর ইরান হামলা করতে পারবে, তাও আবার একেবারে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিতে হামলা হবে এত নিরাপত্তা বলয় একেবারে কিংডম টাওয়ারের নিচে অবস্থিত অ্যাম্বাসিতে, সেটা কিন্তু তারা কল্পনা করেনি। তবে ইরান সেই অসাধ্যকে সাধন করে ফেলেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিকে তারা উড়িয়ে দিয়েছে। এটা হলো পরিষ্কার বার্তা, কোনোভাবে কোনো ছাড় দেওয়া হবে না। একে একে প্রথম দিকে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে, এখন সামরিক স্থাপনা অবশিষ্ট নেই। যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিগুলোকে ধ্বংস করে দেওয়া হবে, এরপর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে উড়িয়ে দেওয়া হবে। দেখুন, এটি কোনো ছোটখাটো বিষয় নয়, একটি বড় ব্যাপার। কারণ যে কোনো দেশের অ্যাম্বাসি তার দেশের মূল ভূখণ্ড হিসাবে বিবেচনা করা হয়। যখন সিরিয়ার ভেতর ইরানের অ্যাম্বাসিতে আক্রমণ করেছিল ইসরায়েল, তখন ঠিক একই জাতিসংঘের রেজুলেশন ব্যবহার করে ইরান ইসরায়েলে পাল্টা হামলা করেছিল। যুক্তরাষ্ট্রের এই অ্যাম্বাসিতে আক্রমণ করা ইরানের পক্ষ থেকে চূড়ান্ত বার্তা দেওয়ার সমান যে আমি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও আক্রমণ করব, ছাড় দেব না। কারণ যুক্তরাষ্ট্র যদি চায়, এখন এই এমবিসির হামলার ইস্যুকে কেন্দ্র করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেতর ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতির আবেদন করতে পারে। কারণ ইউএস এমবাসি সেটা যেই দেশেই হোক না কেন, তার সার্বভৌমত্ব হিসাবে বিবেচিত হয়। এখন এখানে তো হামলা করে দিয়েছে, যুক্তরাষ্ট্র থামাতে পারেনি। যুক্তরাষ্ট্র উল্টো ইরানের বিরুদ্ধে সামরিক অ্যাকশন নেবে তো দূরের কথা, আগামী 24 ঘন্টার মধ্যে সৌদি আরব থেকে তাদের সকল ধরনের কূটনীতিক প্রত্যাহারের তারা ঘোষণা দিয়েছে। এছাড়াও সামরিক কর্মকর্তা ব্যতীত যত ধরনের যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছে, সৌদি আরব থেকে দ্রুত সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দিয়েছে। আর এর পরপরই সৌদি আরবের যে রয়্যাল ফ্যামিলি রয়েছে, তাদের কিন্তু হাওয়া টাইট হয়ে গেছে। দেখুন, যতক্ষণ সৌদি আরবের ভেতর যুক্তরাষ্ট্রের নাগরিক থাকবে, ততক্ষণ সৌদি আরবকে রক্ষা করা বা সৌদি আরবের জন্য দীর্ঘস্থায়ী যুদ্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা বিভিন্ন ধরনের অ্যাকশন নিতে পারে। তবে যখন নিজের নাগরিকদেরই সরিয়ে নেবে, এর মানে হলো সৌদি আরবকে ইরানের সঙ্গে সরাসরি লড়াইয়ের যুদ্ধক্ষেত্রে একা রেখে সে চলে যাচ্ছে। কারণ সামরিক উপস্থিতি বা সামরিক শক্তি তেমনভাবে সেখানে কোনো কাজ আসছে না, কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় টিকে থাকতে পারছে না। দেখুন, সৌদি আরব বড় ধোঁকা খেয়েছে। 142 বিলিয়ন ডলার দিয়ে অস্ত্র ক্রয়ের চুক্তি করার বেশিরভাগ অর্থ দিয়ে দিয়েছে। 9 বিলিয়ন ডলার দিয়ে শুধুমাত্র ইন্টারসেপ্ট বা মিসাইল ক্রয় করেছিল তাদের এই অ্যাম্বাসি এবং যে কিংডম টাওয়ার রয়েছে তাকে রক্ষা করার জন্য, কাজে আসেনি। উল্টো একা ফেলে যুক্তরাষ্ট্র পালিয়ে যাচ্ছে। এমতো অবস্থায় সৌদি আরবের রয়্যাল ফ্যামিলির যত সদস্য রয়েছেন, তারা পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে যাচ্ছেন, নিজেদের কিন্তু নিরাপদ ভাবছেন না। আর সৌদি আরবের ভেতর যুক্তরাষ্ট্র ইরানে প্রবেশ করে ইরানের অভ্যন্তরে হামলা করে তার সুপ্রিম লিডারকে হত্যা করেছে এবং এর সঙ্গে সাধারণ বহু মানুষ নিহত হয়েছেন। ইস্যুটিকে কেন্দ্র করে সৌদি আরব কোনো বিবৃতি দেয়নি। তবে ইরান যখন প্রতিশোধ নিয়েছে এবং এই রিয়াদের নিরাপত্তার বলয় ভেঙে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা করে দূতাবাস
দূতাবাসকে গুড়িয়ে দিয়েছে। তখন সৌদি আরব স্টেটমেন্ট দিয়েছে এটি কাপুরুষের মতো হামলা, এটি নাকি কাপুরুষের কাজ। দূতাবাসে হামলা করা এইভাবে যুক্তরাষ্ট্রের কোনোভাবে ইরানের উচিত হয়নি এবং সৌদি আরব প্রতিশোধ নেবে এই ঘোষণা দিয়েছে। চিন্তা করুন, যারা নিজেকে নিজে রক্ষাই করতে পারে না, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হুমকি দেয় যে আমি সাপোর্ট না দিলে 1 সপ্তাহ এই সৌদি আরবের রাজতন্ত্র টিকে থাকতে পারবে না। তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা দিয়েছে। দেখুন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের এই আরব বিশ্বের যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো যখনই কোনো সমস্যায় পড়ে বা ইরানের হামলায় একেবারে কোণঠাসা, তখন বাঁচার উপায় হিসাবে একমাত্র তারা ব্যবহার করে রাশিয়াকে। রাশিয়ার মাধ্যমে কথিতভাবে আলোচনা করে সমঝোতা বা যুদ্ধবিরতি তারা করতে চায়, যদিও তাদের স্বার্থে কখনোই কিন্তু তারা ইরানের সঙ্গে আপোষ করে না। যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা হয়ে গেছে, দূতাবাসটি গুড়িয়ে দেওয়া হয়েছে, মানে ইরান কোনো কিছুর পরোয়া করছে না। এটা শুধু সময়ের ব্যাপার। এমনও হতে পারে সৌদি আরবে যে রয়্যাল ফ্যামিলির বড় বড় প্যালেস রয়েছে, সেই প্যালেসে এসে মিসাইল এবং ড্রোন আঘাত করবে, যেটা বিপজ্জনক বিষয়। আর এই জন্যই সৌদি কয়েকজন মন্ত্রী জরুরি ভিত্তিতে রাশিয়ার প্রেসিডেন্ট থেকে শুরু করে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তাদের সঙ্গে টেলিফোন আলাপ করেছেন। যে কোনো উপায়ে ইরানের সঙ্গে সমঝোতা করে দেওয়ার জন্য তারা চাপ দিচ্ছেন, অনুবিনয় করছেন। দেখুন, রাশিয়া এক্ষেত্রে চেষ্টা করছে ইরানের সঙ্গে সংযোগ করার জন্য, যোগাযোগ করার জন্য, তবে ইরান কারো সঙ্গে এখন আলোচনা বা যোগাযোগের মুডে নেই। সবার সঙ্গে আলোচনা, এমনকি রাশিয়ার সঙ্গে আলোচনাও প্রত্যাখ্যান করেছে। দেখুন, ইরানের অবস্থানটা একেবারে পরিষ্কার। ইরানে যুক্তরাষ্ট্র হামলা করে ইরানের যে ক্ষতি করেছে বা ইরানকে যে পেইন দিয়েছে, ঠিক একই ধরনের পেইন এবং একই ধরনের কোণঠাসা পরিস্থিতি এই যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বকে ভোগ করতে হবে। ইউরোপকেও কিন্তু হারে হারে টের পেতে হবে। আর এর জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ব্লক করে দিয়েছে। রাশিয়া থেকে গ্যাস আমদানি না করে এই ইউরোপের দেশগুলো কাতার থেকে গ্যাস আমদানি করে। কাতারের গ্যাস ছাড়া বর্তমান ইউরোপের পরিস্থিতি একেবারে অচল, যেখানে ঠান্ডা পরিস্থিতি বিরাজমান। আর এমতো অবস্থায় হরমুজ প্রণালী বলক, কোনো ধরনের গ্যাস ইউরোপে যেতে পারছে না। আর এর কারণে ইউরোপের বাজারে সাথে সাথেই 50% গ্যাসের দাম বৃদ্ধি হয়ে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করেছে। কাতার থেকে এই ধরনের সাপ্লাই বন্ধ হয়ে যাওয়া পুরো ইউরোপের যে মূল্যস্ফীতি রয়েছে সেখানে বড় ধরনের প্রভাব ফেলবে, এমনকি উৎপাদন সেক্টরেও বড় প্রভাব ফেলবে। ইউরোপের বড় বড় শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যেতে পারে এই গ্যাস সাপ্লাই না হওয়ার কারণে। এছাড়াও কতদিন চলতে পারে এই পরিস্থিতি, তার উপর ভিত্তি করে ইউরোপের যে জিডিপি প্রবৃদ্ধি সেটাও সরাসরি প্রভাবিত হবে। মানে ইরানকে একা ক্ষতিগ্রস্ত করা, আমার কিছু হবে না, এই যে পলিসি ছিল এটা সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিয়েছে ইরান। যদি আমার ক্ষতি হয় আপনারও ক্ষতি হবে, আপনার আরও বেশি হবে, সেই যে পলিসি রয়েছে ইরান সেটা কিন্তু 100% বাস্তবায়ন করতে পেরেছে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।